আমাদের ফোর্থ সেমিস্টারের যে গল্প আছে দুখানা, তাই তো? একটা হচ্ছে হলুদ পোড়া, হারুন সালেমের মাসি, কবিতা প্রার্থনা, তিমি হননের গান, কেন এলে না, নাটক হচ্ছে নানা রঙের দিন, আর পূর্ণাঙ্গ সায়কগ্রন্থে অর্থাৎ একটা যে গল্প রয়েছে, ছোট গল্প, ডাকঘর, নাকি? তাহলে এই যে কটা রয়েছে এর মধ্যে কিন্তু সব কটা না করলেও চলবে তোমাদেরকে, বুঝতে পারলে? কালকে তোমাদের পরীক্ষায় এর আগে আমি জাস্ট বলেই তো দিয়েছি কিভাবে কি লিখতে হবে। আজকে জাস্ট একটু রিভিউ। গল্পের মধ্যে হলুদ পোড়া আর হারুন সালেমের মাসির মধ্যে তোমরা যে কোনো একটা করবে, যে কোনো একটাকে রেডি করো প্রপার ভাবে। দুখানা থেকে প্রশ্ন আসবে, দুখানা থেকেই প্রশ্ন আসবে, কিন্তু করতে হবে যে কোনো একটা। তাহলে তুমি যদি যে কোনো একটা করো তার মধ্যে কিন্তু তুমি প্রশ্ন কমন পাবে। এবং প্রশ্ন কিন্তু আমি বলে দিয়েছিলাম। প্রথম প্রশ্ন আমি বলবো, হারুন সালেমের মাসি থেকে যদি প্রশ্ন করা হয় বা হলুদ পোড়া থেকে যদি প্রশ্ন করা হয়, প্রশ্নগুলো আমি জাস্ট একটু পরে বলছি, তোমাদেরকে আগে বলে দিই কোনগুলো কোনগুলো করবে বেশি করে। গল্প থেকে যে কোনো একটা করলে হবে, কবিতা প্রার্থনা, তিমি হননের গান আর কেন এলে না, এখান থেকে তোমাকে করতে হবে যে কোনো দুটো। প্রশ্ন কিন্তু তিনখানা থেকেই পাবে, বুঝতে পারলে? করতে হবে যে কোনো দুটো। এবার আমি তোমাদের সাজেস্ট করব কেন এলে না আর তিমির হননের গানটুক করার জন্য। প্রার্থনার জন্য করবে না কথাটা ভুল। দেখা গেল এটা থেকে এমন একটা প্রশ্ন এলো যে তুমি এটা পারছো না বা করতে পারছো না, কিন্তু আমরা তো টেক্সটের লাইন বারবার করে পড়েছি। সো তার বেসিকে তোমরা কিন্তু সবগুলো দেখে রাখো, কয়েকটা মাত্র প্রশ্ন কিন্তু আমি বলে দিয়েছিলাম। আচ্ছা, নাটক থেকে নানা রঙের দিন তো অবশ্যই করতে হবে, আর ডাকঘর দুটোই করতে হবে, ডাকঘরও করতে হবে আর তোমাকে নানা রঙের দিনও করতে হবে। কি বলছি বুঝতে পারছো? এখান থেকে তোমাকে দুটোই রাখতে হবে। প্রশ্ন এদিক ওদিক থেকে আসতে পারে, তোমরা করবে। আমি তোমাদেরকে নিশ্চিত আগে সাজেশন দিয়েছিলাম, বাংলা সাজেশন খাতাটা একটু দাও আমাকে, খাতাটা একটু দাও। দেখো, হলুদ পোড়া যদি তোমরা করো, হলুদ পোড়া থেকে আমি বলবো তোমরা নামকরণের সার্থকতা, এটা কিন্তু খুব একটা এফেক্টেবল নয়, খুব একটা এফেক্টেবল নয়। এখান থেকে আমরা কিন্তু প্রথম থেকে এখান থেকে তো আচ্ছা, তোমাদের হলুদ পোড়া আর এটা ধারণটা দেওয়া হয়েছে। আচ্ছা, হলুদ পোড়া থেকে যদি তোমরা আসো, হলুদ পোড়ার প্রেক্ষাপটটাকে একটু ভালো করে দেখে রাখবে, বিষয় সংক্ষেপ একটু ভালো করে দেখে রাখো, ঠিক আছে? আর যদি যাও তোমরা চরিত্রের দিকে, নাকি চরিত্রের দিক থেকে যদি যাও, নবীনের চরিত্রটা, নাকি নবীনের চরিত্রটা একটু দেখে রাখবে। আর তোমাদের যদি বড় প্রশ্ন, যদি এখান থেকে একটা প্রশ্ন ভালোভাবে যদি করতে চাও যে হলুদ পোড়া গল্পে যে সমাজের কুসংস্কারাচ্ছন্ন পরিবেশ সৃষ্টি হয়েছিল তার বর্ণনা করো, এই প্রশ্ন কটা তোমরা দেখে যাও। বিষয় সংক্ষেপ, বিষয় সংক্ষেপ কিন্তু খুব ভালো করে দেখে যাবে। এবার দেখা গেল তোমাদের প্রশ্ন ম্যাচ করছে না, তোমরা যদি বিষয় সংক্ষেপ দেখে যাও তোমরা কিন্তু অনায়াসে করতে পারবে, নির্দ্বিধায় করতে পারবে। আমরা রিডিং বারবার প্র্যাকটিস করেছি না, প্রচুর প্র্যাকটিস করেছি। হলুদ পোড়া থেকে এই কটা প্রশ্ন দেখো। যদি চলে আসি আমরা হারুন সালেমের মাসিতে, হারুন সালেমের মাসির যে দারিদ্রতা প্রকাশ পায় তার বর্ণনা, হারুন সালেমের মাসির নামকরণের সার্থকতা, কি বলছি বুঝতে পারছো? আর তোমরা দেখো যে হারাটা কি হলো যোশী, নাকি সব গরিবের স্বর্গ আসলে এক, এই যে ধরনের যে লাইন তোলা প্রশ্নগুলো আমি রিডিং এর সময় যে হাইলাইট লাইনগুলোকে বলেছিলাম সেইগুলো দেখে রাখবে। প্রত্যেকটা গল্পের নামকরণের সার্থকতা এবং বিষয়বস্তু যেন একটাও বাদ না যায়, বারবার বলছি। এইচএস এর জন্য একদম এটা হাইলাইট, কোন বিষয়বস্তু এবং নামকরণের সার্থকতা যেন বাদ না যায়। দুটো অধ্যায় থেকে এই প্রশ্নগুলো করো, ঠিক আছে? আর এখান থেকে এবার আমি বলি তোমাদের, এখান থেকে যে কোনো একটা, তোমরা কোনটাকে কি রেডি করেছো? হলুদ পোড়া রেডি করেছো, সবাই হলুদ পোড়া রেডি করেছো, তাই তো?
হারুন সালিম, যে যেটা রেডি করেছো সে সেটাই পড়বে, অন্য কিন্তু একটা বার আজকে আর পড়বে না। আগে যা পড়েছো একবার জাস্ট চোখ বুলিয়ে নেবে, প্রেসার করে পড়বে যেটাকে তুমি প্রপারলি রেডি করেছো। কারণ দুটো থেকেই প্রশ্ন আসবে, করতে হবে যে কোনো একটা তোমার মন মতো করে। কি বলছি বুঝতে পারছো? তাহলে তোমরা বিষয় সংক্ষেপ এবং নামকরণের সার্থকতা কোনোগুলোই বাদ দেবে না। এবার আমরা কবিতায় যদি চলে আসি, প্রার্থনার নামকরণের সার্থকতা যা অ্যান্সার হবে, কবি কি প্রার্থনা করেছেন বা তার প্রার্থনার উপলব্ধি কি ছিল, একই উত্তর। ছায়া প্রশ্ন, ঘাবড়াবে না, উত্তর একই, কিন্তু প্রশ্নের ভাবধারাটুকু আলাদা পাবে। ঠিক আছে? প্রার্থনা থেকে এই যে বললাম নামকরণের সার্থকতা, প্রার্থনাটাকে তোমরা একটু মানে হালকা ভাবে দেখে রাখলে হবে, কিন্তু কেন এলে না, কিংবা তুমি যদি দেখো আর কি রয়েছে তিমির হননের গান, এই লাইনগুলো কিন্তু একটু ভালো করে দেখতে হবে। তিমির হননের গানটার পৃষ্ঠা নম্বর 52 পৃষ্ঠা। আমি এখান থেকে টেক্সট থেকে লাইন ধরে বলে দিচ্ছি, টেক্সটের লাইন ধরে আমি বলে দিচ্ছি কোনটা করবে। যেমন ধরে নাও প্রার্থনা যে আমি বলছি, প্রার্থনা থেকে আমি আগে বলে দিই, প্রার্থনা থেকে যেটা বললাম নামকরণের সার্থকতা অবশ্যই দেখে রাখবে, অবশ্যই দেখে রাখবে। এবং এই যে লাস্টের লাইনটা ভারতের কি বলেছে, সেই স্বর্গে কত জাগরিত হয়েছে, এই লাইন থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা খুব করে রয়েছে। এইখান থেকে যদি তুমি বিষয়বস্তু করে রাখো কোনো অসুবিধা হবে না। দ্বিতীয় আসি, প্রার্থনার পরে তিমির হননের গান, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এখান থেকে পাবে তোমরা। জীবনানন্দ দাশের লেখা তিমির হননের গান, এখান থেকে যদি তোমাদের বলা হয় আমরা কি তিমির বিলাসী, আমরা তো তিমির বিনাশী, এই লাইন থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। আমি তোমাদের আবার বলে রাখি, আমি কিন্তু প্রশ্নকর্তা নই, প্রশ্ন আমি তৈরি করছি না, এগুলো ইম্পর্টেন্ট লাইন বলে খুব মনে হয়েছে তাই আমি তোমাদের দিচ্ছি। এই জায়গাটায় এই যে আমরা তো তিমির বিনাশী হতে চাই, এই লাইনগুলো তোমরা কিন্তু খুব ভালো করে দেখবে। আবার ওই দেখো, ফুটপাত থেকে দূর নিরুত্তর ফুটপাতে গিয়ে নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমাতে বা মরে যেতে জানেন, এই লাইন থেকেও প্রশ্ন আসবে। লাইনটির অর্থ বা তাৎপর্য ব্যাখ্যা করো। ঠিক আছে? এই কয়েকটা জিনিস দেখে যাও তিমির হননের গান থেকে। এবং আমি প্রত্যেককে বলবো যে জিনিসটা দেখে যাওয়ার জন্য, যদিও তোমাদের শর্ট প্রশ্ন আসবে না, কিন্তু নাম্বার ভালো পাওয়ার জন্য গল্পের নাম, কবিতা থাকলে কবিতার নাম, গল্পের নাম হয়েছে দেখলাম, কবির নাম বা লেখকের নাম, কবিতা হলে কবি, লেখকের নাম বা লেখিকার নাম হয়েছে, আর কি দেখবো উৎসব, উৎসব, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই দেখবে। কারণ তোমরা বিষয়বস্তু যখন নিজের থেকে বানিয়ে লিখতে যাবে তখন যদি এগুলো কি শুরু করো খুব ভালো হবে। শুরুটা এইভাবে করবে, আলোচ্য উদ্ধৃতাংশটি অমুক গল্পের অমুক লেখকের মূল উৎস কাব্যগ্রন্থ, এরকম করে তোমরা কিন্তু যদি প্রথম স্ট্যান্ডারটা শুরু করো, লেখার পাঠ যখন তোমরা শুরু করবে সেই লেখাগুলো যেন এই যে আলোচ্য উদ্ধৃতাংশটি আলাদা কালি ইউজ করা হয়, অর্থাৎ দু ধরনের কালি তোমরা ইউজ করতে পারো, ব্ল্যাক আর ব্লু। ঠিক আছে? আমি আগেই তোমাদের বলে দিয়েছিলাম খাতা কিভাবে সাজাতে হবে, তার সেটা নিয়ে কিন্তু যেন কোনো প্রশ্ন না থাকে। তাহলে প্রথমে তোমরা কি করবে, যে এই যে আলোচ্য উদ্ধৃতাংশটি তোমরা যদি ব্লু পেনে পুরো লিখতে চাইছো তাহলে এটা ব্ল্যাক পেনে লেখো, দাগ নাম্বারও ব্ল্যাক পেনে দাও, উত্তরগুলো তোমার ব্লু পেনে লিখবে। ঠিক আছে? এটা সবথেকে ভালো হবে। এবং এই যে লেখাগুলো হবে প্রত্যেকটা লেখায় যেন প্যারা তৈরি হয়। প্যারা জিনিসটা কি আমি কিন্তু বলে দিয়েছিলাম। এটা ধরে নাও মার্জিন তোমার খাতার প্রথম লাইন শুরু হবে এখান থেকে, তারপরে এইভাবে কিন্তু চলবে। পয়েন্ট যদি থেকে থাকে পয়েন্ট দাও, না থেকে থাকলে তুমি প্যারা তৈরি করে লেখো। চরিত্র তো হ্যাঁ অবশ্যই, সে তো অবশ্যই দেবে, চরিত্রতে পয়েন্ট থাকবে। যদি আমরা কিছু পারছি না, পারবো না বাংলাতে, ওইরকম কোনো প্রশ্ন পাবোই না আমরা, কারণ কি হ্যাঁ বলো, প্যারা করে দেবে। কিন্তু আমি একটা কথা বলে রাখি,
খাতা যেন ফাঁকা না থাকে কোনো প্রশ্ন, ঠিক আছে? বিষয়বস্তু হোক, তার মূল উদ্ধৃতাংশ হোক, মানে কি অপার্থিব কোনো কথাই কিন্তু লিখবে না, অসামঞ্জস্য কোনো কথা লিখবে না খাতা ভর্তি করতে গিয়ে। ওই গল্পে বিষয়বস্তুটুকু যদি লিখে দিয়ে আসো, দয়াবান যিনি খাতা দেখবেন তিনি যদি তোমার প্রতি দয়ালু হয় তাহলে তোমাকে দয়ার ভিক্ষাটুকু দিতেও দিতে পারে, ঠিক আছে? আমরা ভিকিরি 12 মাস ক্লাস 10-এ ছিল। তিমির হননের গান থেকে একদম হাইলাইট যে প্রশ্নটা বললাম, আমরা কি তিমির বিলাসী? আমরা তো তিমির বিলাসী হতে চাই। এই লাইনটা কিন্তু খুব হাইলাইট, খুব হাইলাইট। তিমির হননের গানের মানে নামকরণের সার্থকতা, এই দুটো জিনিস দেখে রাখো। কেন এলো না তো বলতেই হবে না, খুব সোজা একটা কবিতা আমরা পড়েছি যে ওই ছেলেটি এলো না বাবাটি এলো, ঠিক আছে? কেন, তাৎপর্য, কেন এলে না, কেন এলো না তার নামকরণের সার্থকতা, এটা কিন্তু খুব হাইলাইট। বিষয়বস্তু আমরা অনায়াসে পারবো, অনায়াসে পারবো, ঠিক আছে? তো আমি বারবার করে বলবো, পয়েন্টটা মনে থাকলে তোমরা কিন্তু প্যারা করবে, লেখায় যেন প্যারা অবশ্যই থেকে থাকে, ঠিক আছে? এই গেল তোমাদের কেন এলে না। নানা রঙের দিনের কিন্তু প্রশ্ন আমি আগেই দিয়ে দিয়েছিলাম। নানা রঙের দিন থেকে প্রশ্ন দেওয়া হয়েছিল যে শিল্পীকে মানুষ কি বল লিখেছো এটা? হ্যাঁ, শিল্পীকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই। দেখো এখানে কিন্তু পেজ নাম্বার, তোমাদের এটা কোন সহায়িকা থেকে পেজ নাম্বার দিচ্ছ গো? তুলসীর সহায়িকাতে পেজ নাম্বার 75 এ আছে নাকি 20 দাগ, তাই তো? এভাবে করা আছে। আচ্ছা, যাই হোক, পেজ নাম্বার কমপ্লিট করেছো, খুব ভালো কথা, আগে থেকে দেওয়া হয়েছিল এগুলো। নানা রঙের দিন নামকরণের সার্থকতা, রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র, নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প নাকি তারা সব গাধা, মানে কি নাট্যাভিনয় চরিত্র শিল্প, যারা বলে তারা সব গাধা, এই প্রশ্নটা বলা হয়েছিল। রজনীকান্তের জীবনে মেয়েটির ভূমিকা হয়েছে বা প্রেমের প্রভাব, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। এই লাইনগুলো ধরে তোমরা কিন্তু প্রশ্ন করে যাবে। চরিত্রের দিক থেকে দেখতে গেলে কালীনাথের চরিত্র একটু দেখে রাখবে। তারপর গ্রিন রুমে ঘুমানোর প্রসঙ্গে কালীনাথের অবস্থা, আমাদের দিন ফুরিয়েছে, তা প্রেক্ষাপটটি আলোচনা করো। কাজের কি দিন ফুরিয়েছে, যে প্রেক্ষাপট, যে রিডিং এর যে লাইনগুলো ছিল সেগুলো কিন্তু উপর করতে হবে। ডাকঘরে যদি যাই আমরা দেখতে পাবো ডাকঘর নাটকের অবলম্বনে অমলের চরিত্র, সাংকেতিক নাটক কাকে বলে, ছোট গল্প কাকে বলে একটু দেখে রাখবে, ছোট গল্প কাকে বলে একটু দেখে রাখবে। সাংকেতিক নাটক কাকে বলে, সাংকেতিক নাটক হিসেবে ডাকঘর নাটকের সার্থকতা বিচার করো। রাজার চিঠি অমলের কাছে পৌঁছলো, তা নাটকটি অবলম্বনে আলোচনা করো। ডাকঘর নাটকে নামকরণের সার্থকতা আলোচনা করো। কেউ বলে সময় বয়ে যাচ্ছে, কেউ বলে সময় হয়নি, কথাটি কাকে কাকে বলেছিল, উক্তির তাৎপর্য ব্যাখ্যা। এইটার প্রশ্নই কিন্তু দাগ ভালো করে দিয়ে রাখো। সময় বেশি নেই, সময় বেশি নেই, সময় কেবল ঢলে যাচ্ছে, কে কাকে বলেছিল এই কথা বলার তাৎপর্য বিশ্লেষণ করো। ওই যে যখন অমল বলেছিল যে কেউ বলছিল সময় হয়নি, আবার দইওয়ালা বলছিল না যে আমার সময় চলে যাচ্ছে আমি যাই, আবার কে একজন বললো, হ্যাঁ প্রহরী বললো যে এখন সময় হয়নি আমি যাবো, তাই বলছে যে সময় তো একা একা চলছে। তাহলে সবাই এভাবে কেন বলছে, তার যে মনে, বাচ্চাটির মনে যে প্রশ্নটা যাচ্ছিল সেইগুলো কিন্তু বর্ণনা দেওয়া হয়েছে। প্রার্থনা থেকে ভারতের সেই স্বর্গ পরি জাগরিত, এই প্রার্থনা কিভাবে প্রার্থনা ব্যাখ্যা হয়েছে, কার উদ্দেশ্যে কবি প্রার্থনা বানিয়েছেন, আচ্ছা জানিয়েছেন, সেই স্বর্গ কেমন ভাবে কবি প্রার্থনা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতায় কিভাবে ভারতবর্ষকে স্বর্গ জাগরিত করার কথা বলেছেন। এই প্রশ্নটা কিন্তু ভালো করে দেখবে, এই প্রশ্নটা ভালো করে দেখবে। তারপর চতুর্দশ পদ কবিতা হিসেবে প্রার্থনার সার্থকতা বিচার করো। চতুর্দশ পদী কবিতা কি আমি বলেছিলাম বোঝানোর সময়, প্রার্থনা কবিতার রবীন্দ্রনাথ কি প্রার্থনা করেছেন, কাকে প্রার্থনা করেছেন, প্রশ্নগুলো কিন্তু আমি এক্ষুনি বললাম। কেন এলো না থেকে দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আমরা দিয়েছি, আর রিপিট করব না নাকি। এবং তিমির হননের গানে যদি আমরা একটা দেখি যে অন্ধকার থেকে আলোকময় আমাদের উত্তরণ, আবার কি বলে লিখেছো, আশাবাদী সুরের ব্যাখ্যা করো। তিমির হনন গানটির সার্থকতা, প্রত্যেকটির নামকরণের সার্থকতা এবং বিষয়বস্তু ভালো করে দেখো, ঠিক আছে? বাংলা পরীক্ষা প্রত্যেকের ভালোভাবে দেখো। মাধ্যমিকে আমার যে 4খানা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, ঠিক আছে, ইতিহাসে সব থেকে বেশি নাম্বার লেগেছে, 75 মতো নাম্বার কিন্তু হুবহু এসছে, ঠিক আছে? প্রশ্ন একদম হুবহু এসছে। ভূগোলেও কিন্তু 2 এর দাগ থেকে কোনো প্রশ্ন বাদ যায়নি।
ইংরেজি বলো বাংলা বলো কোনোগুলো 60-65 নিচে নাম্বার কিন্তু যে লাগেনি এরকম নয়, অ্যাবাভ 60-65 নাম্বার কিন্তু কমন পেয়েছে ছেলেমেয়েরা। ঠিক আছে, তোমাদের বললাম দেখো এইগুলোর মধ্যেই কিন্তু আসবে। ঠিক আছে, ইংরেজির জন্য ব্লগ রাইটিং সেগুলো আমরা পরের দিন দেখবো আর একবার। হ্যাঁ, এই যে জিনিসগুলো যে প্রশ্নগুলো বললাম সেগুলো একটু ভালো করে দেখো, নামকরণের সার্থকতা এবং গল্প যে রয়েছে হারুন সালেমের মাসি আর হলুদ পোড়া, যে যেটা রেডি করেছে, আমি বারবার একটা কথা বলবো, সেটা কিন্তু আর নতুন করে কাউকে রেডি করবার দরকার নেই। কি বলছি বুঝতে পারছো? যেটা হোক একটা করো, যে কোনো একটা করলেই হবে। আচ্ছা, এই গেল তোমাদের বাংলার টেক্সট বই। এবং যদি আমরা সব থেকে বড় নাম্বার কোথায় থাকে বলো তো? রচনা, জীবনীমূলক রচনাটাই শুধু করে যাও। কি বলছি বুঝতে পারছো? শুধুমাত্র জীবনীমূলক রচনাটাই পড়ো। জীবনীমূলক রচনার জন্য আমি তোমাদের ফরম্যাট দিলাম, একটু বের করো। জীবনীমূলক রচনার জন্য যে ফরম্যাটটি তোমাদের ফলো করতে হবে সেটা কিন্তু আমি তোমাদের গ্রুপে প্রোভাইড করে দিয়েছি। একটু বের করো, আমি জাস্ট পড়ে যাচ্ছি, একটু বলে দিচ্ছি কিভাবে কি লিখবে। কারণ এখানে 10 নাম্বার থাকে এবং অবশ্যই থাকে এখানটায় যে কম বেশি 400 খানা শব্দে তোমাদের লিখতে হবে। কম বেশি 400 খানা শব্দে লিখতে হবে। 400 খানা শব্দটা কি এমনি এমনি পাওয়া যায় না, আমি বারবার করে বলে রাখছি, এটা কিন্তু ছেড়ে আসবে না। তার জন্য এই ফরম্যাটটি ছেড়ে কিন্তু আসবে না। জীবনীমূলক মানে যিনি বেঁচে নেই অথবা যিনি বেঁচে আছেন কিন্তু এমন একটা যিনি কাজ করে গেছেন এই ইতিহাসের বুকে বা কাজ করছেন আজও, ঠিক আছে, তাদের সম্পর্কে কিছু লেখা রচনা। তোমাদের কিন্তু ওখানে দেখো পয়েন্টের মধ্যে 70 থেকে 80 খানা কিংবা কোথাও কোথাও আমরা হিসেব করেছিলাম 100-150 খানাও শব্দ রয়েছে। তার বাইরে আমি যে ফরম্যাটটা দিচ্ছি তোমাদেরকে বা দিয়ে দিয়েছি সেটাই দেখো কতগুলো ফরম্যাট আছে, হিসেব করিনি কিন্তু অনেকটাই আছে। তাহলে একটা এই ফরম্যাটটা যদি ভালো করে মুখস্থ করে যাও, যাই জীবনে আসুক না কেন তোমরা নির্দ্বিধায় করতে পারবে, আটকাবে না পেন। দেখো জীবনীমূলক ব্যাখ্যাতে প্রথম যে নামকরণ শুধু থাকলো ধরো রবীন্দ্রনাথ ঠাকুর, তোমরা ওই ছোটবেলার মতো রবীন্দ্রনাথ ঠাকুর উপরে শুধু লিখবে না, তোমরা কি করবে সাহিত্য বিশিষ্ট বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এইভাবেই কিন্তু তোমরা তার পয়েন্ট শিরোনামটা কিন্তু অবশ্যই দেবে। এবং যখন শিরোনাম দেবে, যখন পয়েন্ট দেবে, আলাদা কালি ইউজ করবে, ব্লু কালিতে লিখলে ব্ল্যাক কালি ইউজ করবে এবং শিরোনামটা একটু বোল্ড করবে, অর্থাৎ মোটা করে দেবে একটু। ঠিক আছে, দেখো প্রথমে যদি আসি একদম একের পয়েন্টে তোমরা ভূমিকা লিখবে। কি লিখবে? ভূমিকা। কোথায় গেল গো মশাইটা? একদম প্রথমে তোমরা ভূমিকা লেখো। একদম প্রথমে এখানকার শিরোনাম থাকলো একটু বোল্ড করে লিখতে হবে। ঠিক আছে, তারপরে একদম দেখো ভূমিকা লিখছি। নাকি কিংবা তোমরা ইউজ করতে পারো প্রাক কথন। প্রাক কথন ভূমিকাটা না লিখেও তোমরা লিখতে পারো কি প্রাক কথন। এখানে তুমি লিখবে শুরুতে কিন্তু ওই ব্যক্তিটাকে গুরুত্ব দিয়ে তোমাদের লিখতে হবে, নাকি 2-3টি আকর্ষণীয় বাক্য ওই যে ব্যক্তিটির সম্পর্কে বলা হয়েছে তার সম্পর্কে লিখে দাও। যেমন দেখো আমার দেওয়া আছে উদাহরণস্বরূপ, পৃথিবীর ইতিহাসে এমন কিছু মানুষের জন্ম হয় যারা তাদের কর্ম ও সাধনার মাধ্যমে অমর হয়ে থাকেন, তেমনি একজন প্রাতঃস্মরণীয় ব্যক্তি হলেন। বাবু এই পয়েন্টগুলো আমরা যে কোনো জায়গায় লাগাতে পারবো না, যার জীবনীতে লাগাতে পারবো না, অনায়াসে পারবো। কিন্তু ওই যে বললাম দেখো পৃথিবীর ইতিহাসে এমন কিছু মানুষের জন্ম হয় যারা আমাদের কর্ম এবং সাধনার মাধ্যমে অমর হয়ে থাকেন, তেমনি একজন প্রাতঃস্মরণীয় ব্যক্তি হলেন, দিয়ে তুমি ব্যক্তিটির নাম দেবে। এবার আমি তোমাদের বলে রাখি তার যে কর্মক্ষেত্রগুলো রয়েছে, তার যে বিশেষ ব্যবস্থাপনা রয়েছে, এমন কোন ব্যক্তির জীবনী তোমাদের লিখতে দেবে না যাদের সঙ্গে তুমি পরিচিত নেই, ছোট্টবেলা থেকে যাদের চিনে আসছো তাদেরই সম্পর্কে লিখতে দেবে। এবার আমি একটা কথা তোমাদেরকে বলে রাখবো, সেটা কি যে ভাষা সহজ সরল কিন্তু হতে হবে, কিন্তু সেগুলো যেন মার্জিত লেখা, অর্থাৎ উল্টো পাল্টা ভুলভাল কিন্তু লিখবে না। সহজ সরল হোক কিন্তু তোমাকে লিখতে হবে এবং লেখাগুলো যেন মার্জিত হয়। দ্বিতীয় পয়েন্ট দেবে জন্ম ও পরিচয়।
কি দেব? জন্ম ও পরিচয়। হয়েছে? দেখো এখানে জন্মসাল কিংবা তার বংশ পরিচয় তোমরা কিন্তু পয়েন্টের মধ্যেই পাবে। এই জিনিসগুলো যখন তোমরা তুলবে ওগুলো যেন ভুল একদম না হয়। এই জিনিসগুলো কোনগুলো? এই যে জন্ম, বংশ পরিচয়, যখন এগুলো তুমি তুলবে তখন যেন একটু ভুল না হয়, ভুলভাল উৎপাট করে তারিখ যেন ভুল না হয়ে যায়, এই জিনিসগুলো খেয়াল রাখবে। দেখো এখানে জন্মসাল এবং স্থান দেবে, বাবা মায়ের নাম অবশ্যই উল্লেখ করবে। তুমি এখানে লিখতে পারো যে এই মায়ের কোল আলো করে ইনি জন্মগ্রহণ করেছিলেন। এটা কিন্তু মার্জিত লেখা, কিন্তু ওই লেখা বাড়াতে গিয়ে 10 মাস 10 দিন মায়ের গর্ভে, ওটা তো নরমাল কথা, ওইগুলো কিন্তু লিখে লেখা বাড়াতে যাবে না। আমি এই কথাটা তোমাদের বলছি, কি বলছি বুঝতে পারছো? মার্জিত ভাষা সহজ সরল ভাবে তোমরা লেখো। যে বড় হয়েছে 12 এর লেখা বাবা কি কি বড় বড় লিখতে হবে, একদম না। একদম সহজ ভাষায় তোমরা ভালো করে বুঝে শুনে একটু লেখো। দেখো ব্যক্তির নাম, সাল, খ্রিস্টাব্দ বা তারিখ, জেলার নাম, গ্রামের নাম, গ্রামের কোন গ্রামে জন্মগ্রহণ করেন সেটা লিখবে, তার পিতার নাম এবং তার মাতার নাম। ব্যাস, এই পয়েন্ট তোমার শেষ। নেক্সট যদি আসি শিক্ষা জীবন। তুমি বলবে স্যার আমরা এত কিছু ফরম্যাট পাবো কোথা থেকে, নাকি এই জিনিসগুলো স্যার পাবো কোথা থেকে ইনফরমেশন গুলো? তোমার তো উপরে টিপস দেওয়া থাকে, হিন্টস তোমাদের দেওয়া থাকবে, প্রশ্নের মধ্যেই থাকবে, এই সমস্ত কিছু থাকবে। ভুং মাং লিখবে না, সহজ সরল ভাষায় একদম লিখবে, মানে যে সমস্ত খাবার খেলে পেটে তাড়াতাড়ি হজম হয় এমন কিছু লিখতে যাও না যাতে পরীক্ষকের খাতা দেখে বিরক্তি বোধ হয়, ঠিক আছে? শিক্ষা জীবনে শৈশবে পড়ার ধাপগুলো লিখতে থাকে, অবশ্যই তোমরা ফরম্যাটের মধ্যে পাবে, মানে শৈশবে কোথায় পড়া শুরু করেছিল, কোথায় কি ছিল, সেই ধাপগুলো লেখার পরে তারপর সে কোথায় মাধ্যমিক পাস করেছে কিংবা কোথায় উচ্চ মাধ্যমিক পাস করেছে, কোন কোন বড় কলেজে পড়েছে, কোথায় কি করেছে, সে কলেজের পরে সে কি করেছে, সেই জিনিসগুলো চেষ্টা তোমাকে তুলে দিতে হবে। কি বলছি বুঝতে পারছো? তাহলে গেল কি শিক্ষা জীবন, কিন্তু গেল শিক্ষা জীবন তোমার এইভাবে করে তোমরা ফরম্যাটটা রেডি করবে। দ্বিতীয় আসি কর্মজীবন ও অবদান। তুমি এখানটায় পয়েন্ট বাড়ানোর জন্য তুমি কর্মজীবনকে আলাদা করতে পারো। কর্মজীবনে তোমরা কি লিখবে? তিনি, আমরা তাকে যে মনে রেখেছি কেন, আমরা ওই ব্যক্তিটাকে, আমরা ওনাকে কেন মনে রেখেছি, ওই জিনিসগুলো তার কর্ম দ্বারা তো মানুষকে মনে রাখা হয়। তুমি আজকে একটা মানুষের জন্য 1000 ভালো করো, কালকে তার জন্য তুমি একটা মাত্র খারাপ কাজ করে দাও, দেখবে তোমার কাছে সে সবথেকে বড় শত্রু। কিংবা দেখা যাচ্ছে একটা লোকের কাছে তুমি ডেইলি 100 টাকা করে নিয়ে নিয়ে অভ্যস্ত হয়ে গেছে, হঠাৎ করে সে বলছে আমার আজকে রে শরীরটা খারাপ, আমার কাজে যেতে পারিনি, আমি তো আজকে টাকা দিতে পারবো না। তোমাকে যে সারা বছর টাকা দিয়েছে, 364 দিন যে টাকা দিয়েছে, তার তখন কোনো ভ্যালু থাকবে না। এই যে একদিন কেন দিতে পারো না, এটা তোমাকে জ্বালিয়ে থাকবে। এটা হচ্ছে মানুষের চরিত্র, অর্থাৎ মানুষের কর্মের দ্বারা মানুষ কি হয়, তার পরিচিতি লাভ পায়। ঠিক একইভাবে এই মানে আমরা যে যার স্মরণী, মানে যার যে ভূমিকা দিয়ে যাকে দিয়ে লিখছি আমরা, সেই লেখাটা কর্মজীবন, অর্থাৎ তিনি আমাদের জন্য কি কি অবদান রেখে গেছেন, সেখানে কিন্তু এই কর্মজীবনে লিখতে হবে। অর্থাৎ তুমি লিখতে পারো এই রচনা সব থেকে বড় অংশ, এখানে তার প্রধান কাজগুলো বা পয়েন্ট আকারে প্যারাগ্রাফ করে লিখতে হবে। ফরম্যাট কি বলছে দেখো, শিক্ষা শেষে তিনি কি করেন, কোন হিসেবে তিনি কর্মজীবনে যোগদান করেন, এগুলো তোমাকে লিখতে হবে নাকি। এবং কি বলেছে, তার অবদান, অবদানের মধ্যে তিনি কি কি সাহিত্য লিখেছেন, কি কি সমাজসেবার কাজ করেছেন, তিনি বিজ্ঞানী বা তিনি যদি বিজ্ঞানী হয়ে থাকেন তিনি কি আবিষ্কার করেছেন, এইরকম পয়েন্টগুলো তোমরা লিখবে। এবার দেখো তাহলে আমরা কি কি পেয়েছি, ভূমিকা পেয়েছি, জন্ম পরিচয় পেয়েছি নাকি, এখানে তোমরা বংশ পরিচয় দিতে পারো, কোনো অসুবিধা নেই। শিক্ষা জীবন পেয়েছি, তারপর কর্মজীবন এবং অবদানকে পেলাম, কর্মজীবন তারপর অবদান পেলাম, অবদান হয়েছে। তারপরে দেখো অবদানের পরে তোমরা দেখতে পাবে পুরস্কার এবং সম্মান, দেখো তার সম্পর্কে লিখলাম আমরা। তারপরে জন্মদান দেওয়া হলো, জন্ম দেওয়া হলো আমরা কি শিখে করেছি নাকি, তিনি যে জন্ম হলেন তার প্রেক্ষাপট আমরা লিখলাম। শিক্ষা জীবন নাকি, তিনি শিক্ষা কোথায় কি লাভ করেছে, মানে মানুষ ধীরে ধীরে বড় হচ্ছে। তারপর কর্মজীবন এবং অবদান, এত কিছু কাজ করার পর তারপর তো অবশ্যই আমাদের কাছ থেকে পুরস্কার পাবে নাকি, ভালো কাজের ভালো পুরস্কার হয়, তারই কিন্তু প্রমাণ এখানে। তিনি জীবনে কি কি স্বীকৃতি পেয়েছেন তা লিখতে হবে এখানে।
স্বীকৃতি মানে কি কি পুরস্কার পেয়েছেন তাই এখানে লিখবে। ফরম্যাটে কি, দেশ ও দশের কল্যাণের জন্য তার এই অসামান্য অবদানের জন্য তিনি বহু অসামান্য পুরস্কারে ভূষিত হয়েছেন। নাকি এই ফরম্যাটটা তুমি সব জায়গায় লাগাতে পারবে। আমি আরেকবার বলছি, দেশ ও দশের কল্যাণে তার এই অসামান্য অবদানের জন্য তিনি বহু সম্মানে ভূষিত হয়েছেন। নাকি এটা কিন্তু প্রত্যেক জায়গায় লাগাতে পারবে। এবং তারপর লিখবে তিনি ড্যাশ পুরস্কার লাভ করেন, অর্থাৎ কি পুরস্কার লাভ করেন তোমরা তোমাদের হিন্টসে পেয়ে যাবে, সেটা শুধু তুলে দিতে হবে সেখানটায়। কি বলছি বুঝতে পারছো? শুধুমাত্র তোমরা হিন্টসে পেয়ে যাবে। তারপরে এটা লেখা আছে, অতিরিক্ত উল্টো পাল্টা লিখতে যাবে না, যা ফরম্যাট আছে সেটা ধরেই লেখো। ঠিক আছে? ওই বলে না নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, একদম পারছো না এই ফরম্যাট ধরে লেখো, যা আসুক না কেন এই ফরম্যাট ধরেই লেখো, শুধু হিন্টস গুলো সেখান থেকে তোলো, দেখবে অনায়াসে নাম্বার পাবে। কিন্তু ওই বারোহামি দেখাতে গিয়ে চারটা লাইন বেশি লিখতে গিয়ে একদম না কেটে যায়। কি বলছি বুঝতে পারছো? তারপরে বলছে মৃত্যু। হয়েছে? মৃত্যুতে তোমরা কি লিখতে পারো? এবার তোমাকে কিন্তু এই জায়গাটা খেয়াল রাখতে হবে। ধরে নাও এমন কোন মানুষের নাম বলেছে, এটা তো জীবনীমূলক, তাই তো? বিরাট কোহলি দিতে পারে, পারে তো, তুমি বেঁচে আছে এখন, তা তুমি তার মৃত্যু তাহলে লিখবে নাকি? এই জিনিসগুলো একটু খেয়াল করবে, আশা করি ওইগুলো আসবে না। যদিও আসে, তার যদি মৃত্যু থেকে থাকে তবে এই পয়েন্টটা দেবে। তুমি মৃত্যু লিখে দিয়ে দিলে এই আগে মরে গেছে, আরে কিংবা লিখে দিলে তার তো এখনো মৃত্যু হয়নি, এগুলো কিন্তু অপ্রাসঙ্গিক লেখা, এগুলো লিখবে না। ঠিক আছে? এবার যদি তিনি মারা গিয়ে থাকেন, যদি আমাদের 10কে ছেড়ে দিয়ে ওই স্বর্গের স্বর্গগত হন, তখন তাহলে তোমরা কি লিখবে? মহাকালের অমোঘ নিয়মে, মহাকালের অমোঘ, দেখো এগুলো ফরম্যাটে সব দেওয়া আছে, মহাকালের অমোঘ নিয়মে এই ক্ষণ জন্মে মহাপুরুষ এত সালের এত তারিখে ইহলোক ত্যাগ করেন। আর বেশি কিছু লিখবার দরকার নেই, এই তারিখ দিয়ে দাও, কাজ শেষ। তোমার মৃত্যুর মানে কবি যে মানে যিনি স্মরণীয় ব্যক্তি তার যে জীবনটা লেখা হচ্ছে, তার জীবনীর যে তার যে মৃত্যুকালটা প্রকাশিত হবে। কি বলছে দেখো কত সুন্দর করে লেখা হয়েছে, মহাকালের অমোঘ নিয়মে এই ক্ষণা জন্ম মহাপুরুষ এত সালের এত তারিখে ইহলোক অর্থাৎ এই জয় ত্যাগ করে স্বর্গ লাভ করেন। এইটুকু তোমরা অ্যাড করে দাও। উপসংহার, এখানে আমরা ভূমিকার জায়গায় কি লিখতে পারি বললাম? প্রাক কথন। হয়েছে? এবার তোমরা উপসংহারের জায়গায় লিখে দাও শেষ কথন বা মূল্যায়ন, যে কোনো লিখতে পারো। দেখো আমি বলবো, তোমাদেরকে সাজেস্ট করব ভূমিকা না লিখে প্রাক কথন লেখো, আর উপসংহার না লিখে মূল্যায়ন, কারণ আমরা এইচএস দেবো। ঠিক আছে? একটু লেখার কোয়ালিটি চেঞ্জ করতে হবে। তিনি আজ আমাদের মাঝে নেই সত্য, কিন্তু তার আদর্শ তার কর্মধারা চিরকাল আমাদের পথপ্রদর্শক হয়ে থাকবে। বাবু এটা যার আসুক না কেন আমরা লিখতে পারবো না? পারবো না? এটা লিখতে পারবো তো, একটা পয়েন্ট তো লিখতে পারবো নাকি? তার মতো মহৎ প্রাণের মৃত্যু নেই, তিনি বাঙালির হৃদয়ে চির পরিস্ফুট হয়ে থাকবেন। নাকি? এই জিনিসগুলো তোমাদের কিন্তু একটু করে আজকে রাতের মধ্যে রেডি করে ফেলো, 10 নাম্বার অনায়াসে পাবে। কটা পয়েন্ট আমরা ইনপুট করলাম? 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা পয়েন্ট অনায়াসে হয়ে যাবে। ঠিক আছে? আমি একটা প্রত্যেককেই বলবো, কোনো প্রশ্ন ছেড়ে দিয়ে তোমরা আসবে না, নির্দ্বিধায় তোমরা প্রতিটা প্রশ্ন করতে পারবে। ঠিক আছে? নিজের প্রতি আস্থা বিশ্বাস রাখো, প্রত্যেকটা প্রশ্ন করতে হয়, নির্দ্বিধায় করে আসতে পারবে। এই পয়েন্টগুলো একটু খেয়াল করো। আর যে ফরম্যাটটা তোমাদের আমি গ্রুপে পোস্ট করেছি, ওই ফরম্যাটটাকে তোমরা ভালো করে রেডি করে নাও, দেখবে সবকিছু হয়ে যাবে। নাকি? হবে তো? আরে জি জান লাগিয়ে দাও না, এই এক রাতে কত কিছু বদলে যায়, এক রাতে কত কিছু বদলে যায়। জি জান লাগিয়ে দাও, আজকে দেখবে 10 নাম্বার অটোমেটিক বেড়ে যাবে। মানুষ পারে না, আর মানুষের থেকে বড় কথা ছাত্র পারে না, এমন কোনো কাজ নেই। এক রাতে সবকিছু বদলে যাবে যদি এখনো তৈরি করে নাও। এটা যদি এখনই তৈরি করে নাও, তুমি দেখবে অনায়াসে হয়ে যাবে। যে বলছে স্যার পারছি না, হচ্ছে না, মাইন্ড সেট করো। আগে মাইন্ড সেট করো যে আমি কালকে পরীক্ষা দেবো, আমার পেন যেন না থেমে যায়। পরীক্ষার যে 2 ঘন্টা টাইম থাকবে, তাই তো, সেই 2 ঘন্টা টাইমে একটা সেকেন্ড যেন পেন না বন্ধ হয়। শুরু থেকে শেষ একটা সেকেন্ড যেন পেন না বন্ধ হয়, আমি বলে রাখছি। যা করেছো ওর বাইরে আসবে না,
কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে ওই পেন যেন না বন্ধ হয়। পেন বন্ধ না হওয়ার দিক থেকে এটাও লক্ষ্য রাখতে হবে তোমাকে, প্রাসঙ্গিক লিখবে, অপ্রাসঙ্গিক কোনো কথা তোমরা লিখবে না। ঠিক আছে, চলো আশা করি কালকে তোমাদের পরীক্ষা ভালো হবে। মাধ্যমিকে যেভাবে প্রশ্ন লেগেছে তোমাদেরও আশা করছি প্রশ্ন লাগবে। ঠিক আছে, চলো।